বিপাশা ভয় পেয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এবার ও শুনছে যে বাইরে থেকে টিয়া ওর মেয়ে কাঁদছে, কিন্তু টিয়াকে ওর হাজবেন্ড সাত্তকী নিয়ে বেরিয়ে গিয়েছিল। তো টিয়ার কান্না শুনছে, আর কান্না শুনে ও বাথরুমের লকটা খুলতে গিয়ে দেখছে বাথরুমের লকও খুলতে পারছে না। বিপাশা দেখছে টিয়াকে কেউ এরকম এরকম করে উপরে তুলছে আর নামাচ্ছে, কিন্তু অন্য কাউকে দেখা যাচ্ছে না। অথচ টিয়া খুব হাসছে, মানে বাচ্চাদের এরকম উপরে তুললে এরম এরম করে তুললে বাচ্চারা যেরকম হাসে ওরকম ভাবে হাসছে, অথচ কে ওকে উপরে তুলছে তা সেটা দেখা যাচ্ছে না। প্রত্যেক দিন বিপাশা ভোরবেলা ঘুম থেকে উঠে দেখছে ওর সারা গায়ে কালশিটে দাগ। বিপাশা লিফটে করে নামতে গিয়ে দেখছে একটা জায়গায় লিফটটা আটকে গেল, আর ওর গলাটা কেউ খুব জোরে লিফটের মধ্যে টিপে ধরেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আর প্রত্যেকদিন গল্প বলার আগে যেটা বলে নিই, আমি বা আমার চ্যানেল গল্প হলেও সত্যি কেউ কোনো রকম কুসংস্কার বা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো সুইসাইডাল অ্যাক্টিভিটি এগুলোকে আমরা প্রমোট করছি না। আমার গল্প বলার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের এন্টারটেনমেন্ট। ভূতের গল্প তো আমরা এন্টারটেনমেন্ট হিসেবেই শুনি, তো সেইভাবেই শোনো। বিশ্বাস করাটা তোমাদের হাতে, বিশ্বাস না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভূতের গল্পটা আমাদের শুনতে সবসময়ই ভাল লাগে। তো সেই জন্যই সেই হিসেবেই বলছি, সেরকম ভাবেই শুনলেই ভালো হয়। আর আমার গল্পের এডিটিং এ আছে আমার ভাই রাতুল চক্রবর্তী, আর আমি সায়লী ঘোষাল হাজির হয়ে গেছি আজকে নতুন একটা গল্প নিয়ে। তবে গল্প বলার আগে একটা গুড নিউজ দিই তোমাদের। আমার 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর 4,000 ঘন্টা ওয়াচ আওয়ারও কমপ্লিট হয়ে গেছে। অল দ্য থ্যাঙ্কস গোজ টু ইউ। তোমাদের জন্য পুরোটা পসিবল হয়েছে, তোমরা আমার পাশে ছিলে, ওই জন্যই পসিবল হয়েছে। তো আমি আহ, এই তোমরা যে এই পাশে ছিলে তার জন্যই আমি নতুন নতুন ঘটনা আরো তোমাদের শোনাতে পারবো। তো এই কারণে আমি ভীষণ খুশি। তোমরা এতদিন ধরে আমার ধৈর্য ধরে আমার গল্প শুনেছো, ঘটনা শুনেছো। প্রথম দিককার গল্পগুলো ঘটনাগুলো শুনলে আমার নিজেরও মনে হয় যে আমার বলাটা হয়তো ভালো হতো না তেমন ভাবে। আস্তে আস্তে করে মানুষ তো ইমপ্রুভ করে, তো সেটাই হয়েছে হয়তো। তো তোমরা যে এত ভালোবেসেছো আমাকে, এর জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। একদম আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। আজকের ঘটনাটা শুরু করছি। আজকের ঘটনাটা প্রচন্ড ভয়ের, প্রচন্ড ভীষণ ভয়ের আর ভীষণ থ্রিলিং একটা ঘটনা। আর ভীষণ সচেতন হওয়ার ঘটনা, ওই কারণেই বলছি। আর এটা পাঠিয়েছে তৃষা। তৃষা আগেও আমাদের ঘটনা পাঠিয়েছে, তোমরা শুনেছো তৃষার ঘটনা, সবাই ভালোবেসেছো। তো আজকের ঘটনাটা বলতে শুরু করছি। আজকের ঘটনাটা হচ্ছে বিপাশাকে নিয়ে। বিপাশা তৃষার পরিচিত একজনের রিলেটিভ হয়। তো সেটা পরিচিত যার, তার নামটা আমি বলছি না, কারণ এটা তাদের ফ্যামিলি ম্যাটার। তো বিপাশা একটা বেশ সচ্ছল পরিবারের মেয়ে। তার বাবা সরকারি চাকরি করতেন, মাও একটা প্রাইভেট ফার্মে ভালো চাকরি করতেন। তো ও একটা সচ্ছল পরিবারে বড় হয়েছে, ভালোভাবে পড়াশোনা করেছে। ও মাস্টার্স কমপ্লিট করেছে। বেশ একটা ওর ভালো একটা জীবন হওয়ার কথা, যেটা ওর কি হলো, বেশ পড়াশোনা শেষ হয়েছে, জাস্ট চাকরির ইন্টারভিউ দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, নানান রকম ভাবে চলছে। এমন সময় হঠাৎ করে কাশ্মীরি শাল আলারা আসে না আমাদের বাড়িতে শাল বিক্রি করতে, সবার বাড়িতেই আসে শীতকালে, যে একটা শাল আলার সাথে তার ছেলেও আসতো। হুম বাবা ছেলে দুজনে আসতো। তো ওই ছেলেটা ওই বিপাশার বয়সী ওরকম হবে। হঠাৎ করে বিপাশার সাথে তার একটা প্রেমের সম্পর্ক তৈরি হলো। এবার ওদের তো বেশ দেখতে দেখতে ভালো, বিপাশাকেও সুন্দর দেখতে, মানে মেইনলি ওই দেখার অ্যাট্রাকশনে পড়ে গিয়েছিল, যে দেখতে ভালো সেই অ্যাট্রাকশনে পড়ে গিয়েছিল। আদারওয়াইজ তো ওদের সাথে প্রেম করার মতো তেমন ভাবে কিছু থাকে না। তো একটা বয়সের ভুল যেটা হয় সেরকম ভাবে ওর সাথে অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিল।
তো সেটাতে তো ওর বাবা মা তো একেবারেই রাজি না, কারোর বাবা মাই, কোনো মেয়ের বাবা মাই রাজি হবে না, হওয়ার কথাও না। একে তো ইন্টার কাস্ট, প্লাস হচ্ছে কাশ্মীরের মানে শালালা কাশ্মীরে চলে যাবে এরকম একটা ব্যাপার, মানে মেয়ে কাশ্মীরে চলে যাবে, এটা তো কোনো বাবা মাই মানতে পারে না। তো ওরা এতটাই ইনভলভ হয়ে পড়েছিল যে ওরা কোনোভাবেই, মানে বাড়িতে বললে যদি বাড়ির থেকে আটকায়, একেবারে কিছু না বলে ওর জাস্ট কিছু ডকুমেন্ট, কিছু টাকা পয়সা, একটু জামা কাপড় নিয়ে বিপাশা জাস্ট বাড়ি থেকে পালিয়ে গেল। একদম রাত্রবেলা মানে বাড়ি থেকে পালিয়ে গেল, পালিয়ে একদম পৌঁছে গেল কাশ্মীর। এখানে তো ওর বাবা মার অবস্থা খুব খারাপ, কি করবে বুঝতে পারছে না, কিন্তু যেহেতু 23 বছর মেয়ের বয়স, ওর বাবা মা তো চেয়েও তেমন ভাবে কিছু করতে পারবে না, তো করতে পারে উনি, ওরা চলে গেছে ওখানে গিয়ে বিয়ে করলো। হুম। তো বিয়ে করার পর ওর ওর ফ্যামিলিতেই থাকতো। এবার বিয়ের পরের জীবনটা বিপাশার কিন্তু প্রথম থেকেই খুব একটা ভালো কাটেনি, কারণ ও যেই ফ্যামিলি কালচারে বড় হয়েছে, যেভাবে মানুষ হয়েছে, ওখানকার কালচার তো টোটাল আলাদা, টোটাল আলাদা। ওর সাথে কোনোভাবে ওদের কোনো কিছুতে মিলতো না। আর সেইটা ওর শাশুড়ি, ওর ননদ, নানান রকম সব রিলেটিভরা ছিল, তো তারা শুধু নানান ভাবে ওকে খোঁটা দিত আর কি, যে এই তুমি এটা পারো না। ও ও তো ছোট থেকে পড়াশোনা করে ভালো করে সেরকম ভাবে বড় হয়েছে। ও প্রচুর ঘরের কাজ, যেমন আমাদের বাড়ির মেয়েরা যেরকম হয়, বিয়ের পরে তো সবাই সবকিছুই শিখে যায়, করে নেয়, কিন্তু তার আগে তো সবাই যে সবকিছুতে এক্সপার্ট হয় সেরকম তো হয় না। কিন্তু ওদের ফ্যামিলির মেয়েরা তো সেরম ভাবে যে খুব পড়াশোনা করে, ওরা তো ওই কাজ করে ওইসব করেই বড় হয়। তো সেই জন্য সেই রকম ভাবে ওর মানে আপব্রিঙ্গিংটা তো সেরকম হয়নি, ও ওখানে গিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছিল না, ওর বেশ অসুবিধা হচ্ছিল। ওর হাজবেন্ডের ওখানে একটা দোকান ছিল, ওখানটায় চলে যেত, ওর সাথে সেরকম ভাবে যে খুব সময় কাটাতে পারতো সব সময় সেটাও হতো না। ও সেইভাবেই, মানে ওর যেটা হতো ভীষণ একাকিত্ব ফিল করতো, ওর সাথে ওই ওর ল্যাঙ্গুয়েজটাও ওর হ্যাবিচুয়েটেড হচ্ছিল না, মানে নানান ওদের সেই, ওরা তো হিন্দিতে কথা বলে তা না, ওদের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, সেরকম ভাবে ওরা নিজেদের মধ্যে কি সব কথা বলে যাচ্ছে ও বুঝতেও পারতো না। মানে ওর ভীষণ একটা বাজে সময় কাটছিল। তো যাই হোক, হঠাৎ করে না ও মানে ফিল করে কি ও কনসিভ করেছে। এবার এবার কনসিভ যখন করেছে, আর তো ওর আর পিছু ফেরার কোনো জায়গা নেই। ওর মাঝে মাঝে মনে হতো যে ও চলে আসুক ওখান থেকে, ওর ভালো লাগছে না, কিন্তু ওর কনসিভ করার পরে তো আরও সেটা ভাবতেও পারছিল না। হঠাৎ করে একদিন ও ফিল করতে পারে যে ওদের বাড়িতে কিছু, মানে ইল্লিগাল কিছু কাজকর্ম হচ্ছে। মানে সেটা হয়তো আগেও হতো, ও সেভাবে খেয়াল করেনি। ও কিছু আর্মস দেখতে পায় ওদের বাড়িতে, কিছু আর্মস রয়েছে, হ্যাঁ, কিছু আহ, লোকজন রাত্রেবেলা মুখে কাপড় টাপড় বেঁধে আসা যাওয়া করছে, ও ওইগুলো কিন্তু দেখতে পেয়েছে। আর দেখে ও প্রচন্ড ভয় পেয়ে গেছে যে এরা কি তাহলে ওই জঙ্গি বা এরকম কিছু, এদের সাথে জড়িয়ে পড়লাম। মানে ও মারাত্মক ভাবে ভয় পেয়ে গেছে যে এটা কি ব্যাপার, এখানে কিভাবে কিভাবে এখান থেকে বেরোনো যায়, কিন্তু ও তার মধ্যেও কনসিভ করে ফেলেছে। এবার আহ, ওরাও না টের পেয়ে গেছে যে এ কনসিভ করেছে। এবার ওদের তো বংশের সন্তান, ওরা তো ভালো খেয়াল রাখতে শুরু করেছে তখন ওর, হ্যাঁ তুমি এই খাও বেটি, এই খাও ওই খাও, এরকম সেই এরকম বলছে। এবার ও কিন্তু, মানে ওর মনটাই না উঠে গেছে, ও ভীষণ রকম ভয় পাচ্ছে, ওরকম আর্মস দেখেছে, ও ভীষণ রকম ও ডিস্টার্বড হয়ে রয়েছে যে ও কি করবে ও বুঝতে পারছে না। ওর হাজবেন্ডের সাথে একদিন ও কথাও বলেছে রাত্রে, তো ও বলেছে কে বলেছে তোমাকে এই সমস্ত কি দেখতে এই করতে, তোমার তো সব দেখতে হবে না, তুমি তোমার মতো খাও দাও, হ্যাঁ তোমার মতো ঘোরো, তোমার মতো থাকো, তোমার ওইসব দেখার দরকার কি, তোমাকে কে বলেছে এইসব দেখতে, যে আসছে তার কথা চিন্তা করো, একদম তোমার অন্য কিছু ভাবার দরকার নেই। এইবার আস্তে আস্তে করে এরকম করে দিন কাটতে কাটতে আর কনসিভ অবস্থায় ও ফিরে আসতেও পারছিল না। তো
নানান রকম প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশনসও ছিল, যে ও কোথাও যেতে পারছিল না। ওকে মেইনলি ওকে না ওরা বুঝতে পেরেছিল যে ওর একটা বাইরে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তো ওরাও সেই হিসেবে ওকে সেইভাবে খেয়াল রাখছিল যে যাতে না ও বাইরে ওখান থেকে বেরিয়ে আসতে পারে। অবশেষে ওর মেয়ে হলো। হ্যাঁ, এবার যেই মেয়ে হলো ওদের সমস্ত খেয়াল উঠে গেল, কারণ ওরা ভেবে রেখেছিল যা যা হয় ছেলে হবে। তো ছেলে তো হয়নি, মেয়ে হয়েছে। তো ওর ওর যার ফলে ওর সমস্ত রকম ওর মানে ওদের ওর উপর থেকে আর ওদের কোনো টান নেই, আর কিছু নেই, আর কিছু বলে না ওকে। তো এরকম মানে হতে হতে মানে ও মানে কোনোভাবে কাটাতে কাটাতে প্রায় 1.5 বছর কাটিয়ে দিয়েছে। মানে মেয়ের বয়স প্রায় 1.5 বছর। ওরা মেয়ের খেয়ালও রাখে না তেমন ভাবে, আর বিপাশার খেয়ালও রাখে না। মেয়েটার নাম দিয়েছে হচ্ছে সোফিয়া। হুম। তো আর ছেলেটার নাম হচ্ছে ইমতেহাজ, আর ও হচ্ছে বিপাশা। তো এরপরে যেটা ঘটলো, খুব আনফর্চুনেট একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ইমতেহাজ বর্ডারে গুলি খেয়ে মারা গেল। হুম। তাতে বিপাশার একদম ধারণাই হয়ে গেল যে ওরা ইলিগাল কাজকর্মই করে, আর মানে ওর জঙ্গির ব্যাপারেই, ও জঙ্গিদেরই কোনো ব্যাপারেই ও জড়িত। তো যেটা হলো আর আর ওর আর ওর না একটা মানে ভেতর থেকে সেই টানটা ওর আস্তে আস্তে উঠে গেছিল। ওর সমানে তখন একটাই লক্ষ্য ছিল যে ওকে ফিরতে হবে, ওকে বাচ্চাটাকে বাঁচাতে হবে, বাচ্চাটাকে নিয়ে কোনোভাবে ফিরতে হবে, কারণ ওখানে ওর না বাচ্চার পড়াশোনা করাতে পারবে, ও সেইভাবে মানুষ করতে পারবে। মানে ও ভীষণভাবে ফিল করছিল যে কত বড় ভুল করে ফেলেছে, একটা মোহের বশে পড়ে কত বড় ভুল করে ফেলেছে। তো যাই হোক, যখন ইয়েও মারা গেল, ইমতেহাজ মারা গেল, তখন ও একদম ঠিক করলো যে না, আর এখানে আর থাকা যাবে না। কিন্তু ওর শ্বশুর শাশুড়ি সমস্ত ওরা ওরা তো কেউ ওকে ফিরতে দেবে না, প্রথম কথা, কারণ ও অনেক কিছু জেনে ফেলেছে ওদের ভেতরে। বলছে তুমি তুমি যদি এখান থেকে যেতে যাও তোমার মেয়েকে আমরা মেরে ফেলবো। হুম। তো ও মানে বহু কষ্ট করে, সেটা একটা অন্য ঘটনা, সেটা ভৌতিক ঘটনা নয় বলে আমি সেই ঘটনায় আসছি না, জাস্ট আমি একটা বলছি যে ভীষণ রকম কষ্ট করে ও রাত্রেবেলা ওই জায়গা থেকে ও বেরিয়ে এসছে, আর সমস্ত ডকুমেন্ট ছাড়া। মানে ও ডকুমেন্ট গুলো নিতে পারেনি, ও ডকুমেন্ট গুলো আটকে রেখেছিল, ওর ভোটার্স কার্ড, যে ওর আধার কার্ড, প্যান কার্ড, ওর নানান রকম ডকুমেন্টস গুলো নিয়ে চলে গেছিল ওখানে। সেগুলো কিন্তু ও পায়নি, সেগুলো ওরা আটকে রেখেছিল যাতে না ও পালাতে পারে। কিন্তু ও ভেবেছে যে ডকুমেন্ট থাক, জীবনটা বাঁচাই আগে, মেয়েটার প্লাস ওর নিজের। ও কোনো মতে ঘুমন্ত মেয়েকে নিয়ে কোনো মতে কষ্ট করে, মানে যাতে কেউ টের না পায়, রোজ চেষ্টা করতে 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 একদিন ও কোনো মতে বেরিয়ে চলে এসছে। একটা খুব রিলায়েবল লোককে পেয়েছিল, ওর কিছু গয়না গায়ে ছিল, সেগুলো দিয়ে টিয়ে ও কোনো মতে কলকাতায় ফিরে এসছে। এবার কলকাতায় আসার পর ওর বাবা মা এতটাই ওর উপর বিরক্ত হয়ে গিয়েছিল যে ওর বাবা মা ওর সাথে আর কোনো সম্পর্ক রাখলো না। ওর বাবা মা সমানেই, মানে ও গেছিল ফিরে ওর বাড়িতে, কিন্তু ওর বাবা মা এতটা বিরক্ত যে ওর বাবা মা যে আমাদের এইভাবে কষ্ট দিলি, তুই দিতে পারলি। যে বাবা মার দিক থেকেও খানিকটা ঠিক, আবার ও যে একটা এত বাজে পরিস্থিতিতে পড়েছে, ওই বা কি করবে। তো ও চলে আসলো, ওর একটা বন্ধুর সাথে কন্ট্যাক্ট করলো। তার নাম হচ্ছে সাত্তকী। সে কলেজে ওর বন্ধু ছিল, খুব ভালো বন্ধু ছিল, ইনফ্যাক্ট সাত্তকীর ওকে পছন্দ ছিল, কিন্তু ও রিলেশনে কোনোদিনই জড়ায়নি, ও সাত্তকীকে বন্ধুই ভাবতো। এবার সাত্তকী সাথে ও সাত্তকী ওকে একটা ফ্ল্যাট ঠিক করে দিল, ও সেখানে থাকতো বাচ্চাটাকে নিয়ে। আর সাত্তকী মানে নানান রকম ভাবে বেশ কিছু ওর কানেকশনস ছিল, ও মানে ওর সব ডকুমেন্ট গুলো বার করে দিল, যেগুলো ও সব ফেলে ওখানে এসেছিল, নানা এফআইআর করে, নানান রকম প্রসিডিওর ওদের আছে, সেগুলো করে টোরে ওর সমস্ত ডকুমেন্টস, ওর মানে সার্টিফিকেটস, এই সমস্ত সমস্ত বার করে দিল। আর ওর একটা কাজের ব্যবস্থাও করে দিল, যে একটা চাকরির ব্যবস্থা, তো মাস্টার্স করেছিল, একটা চাকরির ব্যবস্থাও করে দিল। এবার মুশকিল হলো বাচ্চাটাকে কোথায় রাখবে, কি করবে, সব রকমই তো চিন্তা করতে হয়, ছোট একটা বাচ্চা।
এবার সেই সময় সাত্তকী ওকে প্রপোজ করলো। তো ও তখন আর না বলতে পারেনি বিপাশা, তখন কিন্তু ও রাজি হয়ে গেছিল সাত্তকীকে বিয়ে করতে। ও সাত্তকীকে বিয়ে করলো। হুম। আর সাত্তকী বাচ্চাটাকে একদম বললো যে আমি ওকে আমার মেয়ে হিসেবেই পরিচয় দেব, আর ওর সোফিয়া নামটা তুই চেঞ্জ করে দে, ওর নাম হলো অদ্বিতীয়া। ওরা ওর নাম দিল অদ্বিতীয়া। আর ওই সাত্তকী আর বিপাশা ওকে তিয়া বলে ডাকতো। হ্যাঁ, তো ও তো একেবারেই ছোট ছিল, কিন্তু তবুও একটু একটু কথা শিখেছিল, ওই কাশ্মীরি ভাষাটাই একটু একটু শিখে গেছিল। কিন্তু ওকে বলা হচ্ছে যে আস্তে আস্তে করে, ওরাও যেহেতু বাংলায় কথা বলছে, ও আস্তে আস্তে করে চেঞ্জ হচ্ছে। এরকম হতে হতে হঠাৎ করে ওরা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। সেটা হচ্ছে 17 তলায় ফ্ল্যাটটা। তো ওখানে ওরা ভাড়া থাকতো, ওরা তিনজন। তো ওইখানে মানে এরম করতে করতে বছর খানেক হয়েছে ব্যাপারটা, যে বছর খানেক হয়েছে। হঠাৎ করে একদিন দেখছে টিয়া কার সাথে যেন কথা বলছে। ওরা দুজনেই অফিস যায়, আর একটা মাসি আছে, টিয়ার একজন ন্যানি রাখা হয়েছে, তাকে ওরা মাসি বলতো। তো ওই মাসির কাছে টিয়া থাকতো। দেখছে যে মাসি কিছু ওর খাবার টাবার করছে, টিয়া ঘরে রয়েছে। হঠাৎ করে দেখছে টিয়া কার সাথে যেন কথা বলছে। হুম। আর কথা বলছে সেই ওই কাশ্মীরি ল্যাঙ্গুয়েজে। তো ওই ল্যাঙ্গুয়েজটা তো বিপাশার পরিচিত। বিপাশা হঠাৎ করে বলছে তুই মানে তখন একটু তো বড় হয়েছে, আর একটু বড়, মানে 1.5 বছর বয়সে চলেছিল, তখন 2.5 বছর প্রায় বয়স, তখন তো একটু কথা বলতে শিখেছে একটু। তখন তো বাংলাতেই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ও বাংলাতেই বলে। বলছে তুই এই ল্যাঙ্গুয়েজে কার সাথে কথা বলছিস রে? তখন এই তুই এটা কার সাথে কথা বলছিস? হুম। তখন ও কিছু বলে না, হাসছে। বলছে যে তখন ও বারবার করে জিজ্ঞেস করছে তুই কার সাথে কথা বলছিলি? ও হাসছে, ভাবছে কি বাচ্চা মানুষ তো, হয়তো ওই মানে মেমোরিতে একটু থেকে গেছে ওরকম। তো ওরা প্রথম দিন অতটা পাত্তা দেয়নি। তো পরে আবার 2-1 দিন পরে দেখছে ওই মাসি বলছে যে দিদি এরকম দেখছি ও না কার সাথে হাসে খেলে কথা বলে। তখন বলছে যে কিছু বুঝতে পারছো? বলছে যে না, ও না কিরকম একটা অন্য ভাষায় কথা বলে, আমাকেও মাঝে মাঝে ওরকম ভাষায় কথা বলে। তখন বলছে কিরম ভাষা? তখন বলছে মাসিটা একটু একটু বলার চেষ্টা করছে, তখন বিপাশা বুঝতে পারছে এটা তো সেই কাশ্মীরি ল্যাঙ্গুয়েজটা। ও কিভাবে, মাসিরও জানার কথা না, বাচ্চাটাও অনেকদিন হয়ে গেছে চলে এসছে। তখন ওরা বারবার করে বাচ্চাটাকে গিয়ে জিজ্ঞেস করেছে তুমি বলো তো তুমি কার সাথে খেলছো, কার সাথে কথা বলছো? ও তখন বলছে আব্বুর সাথে। আব্বু বলতে ও কিন্তু ইন্তেহাসকেই আব্বু বলতো, আব্বু বলতে শিখেছিল, আম্মি বলতো হচ্ছে বিপাশাকে, যেটা ওরা চেঞ্জ করে মাম করে দিয়েছিল, মা বা মাম্মাম কিছু বলতো। আর বিয়েকে হচ্ছে সাত্তকীকে বলতো হচ্ছে পাপা। আর আব্বু বলতো কিন্তু ইন্তেহাসকে। এবার তো ওরা ভয় পেয়ে গেছে, আরে বলে কি। এবার ওরা হয়তো অতটা পাত্তাও দিত না, কিন্তু এই কাশ্মীরি ল্যাঙ্গুয়েজটা ওরা টেনশনে পড়ে গেছে, যে আর এই ল্যাঙ্গুয়েজটাও কোথা থেকে শিখছে তাহলে। মানে ও 1.5 বছর বয়স একটা বাচ্চা কতটা কথা বলতে পারে, কিন্তু 2.5 বছরে তো বেশ অনেকটাই কথা বলে। সেই কথাটা ও ওই কাশ্মীরি ল্যাঙ্গুয়েজে বলছে। এইবার তো ওরা ভীষণ তখন ভয় পেয়ে গেছে, কি করবে তখন বুঝতে পারছে না। সাত্তকীর যদিও বিশ্বাস হচ্ছে না, সাত্তকী এটাই বলছে যে ও নিশ্চয়ই ওই আগের কথা ওর মনে আছে, ও তো একটু তো ওর জ্ঞান হয়েছিল, তো কথাবার্তা একটু শিখেছিল সেই সময়, ও সেই হিসেবেই সেরকম ভাবেই বলছে। এইবার একদিন হচ্ছে বিপাশা এরকম দেখছে যে অফিস থেকে ফিরেছে, মাসি কোনো জায়গায় একটা বিজি, দেখছে ঘরে ঢুকে যে বাচ্চাটাকে এরকম এরকম করে কেউ মানে উপরে তুলছে, উপরে তুলছে। আর মানে কাউকে দেখা যাচ্ছে না যে কে তুলছে, কিন্তু অদ্বিতীয়া এরকম ওকে, ও উপরে এরকম উঠছে আর নামছে, আর হা হা হি 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 করে বাচ্চাটা যেরকম ওই উপরে লুফে নিলে যেরকম হাসে ওরকম হাসছে। তখন মানে বিপাশা একদম মানে একদম শিওর হয়ে গেছে যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না, হতেও পারে না। আর তার আগে বিপাশা কিছুদিন ধরে দেখছিল
যে ওর গায়ে না সকালবেলা উঠলেই দেখছে যে গায়ে হাত পা ভীষণ ব্যথা, আর চারিদিকে কিরকম কালশিটে কালশিটে মতো দাগ। ওর হাতে, ওর বুকে, ওর থাইস, এই পোর্শন গুলোতে কিরকম কালশিটে কালশিটে, মানে মনে হচ্ছে যেন কেউ মেরেছে বা খুব চেপে ধরেছে, এরকম যে কালশিটে দাগ হয় ওরকম দাগ, আর গা হাত পা বেশ ব্যথা। এইবার এইটা নিয়ে না ওর একটা সাত্তকীর সাথে একটা বচসা শুরু হয়েছিল। সাত্তকী বলছে তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছে, এই যে নানান রকম যে দাগ ঠাগ গায়ের মধ্যে কালশিটে। এবার বিপাশা তো সত্যিই জানে না কি হয়েছে। এবার এইটা নিয়ে ওর কিন্তু সাত্তকীর সাথে একটা মানে টাগ অফ ওয়ার চলছে। এবার সেটা ওরা বাচ্চাটাকে বুঝতে দিচ্ছে না, কিন্তু নিজেদের মধ্যে একটা কথাবার্তা বন্ধ, মানে একটা ঝামেলার সৃষ্টি, এরকম ব্যাপারটা হচ্ছে। সাত্তকী ভাবছে যে বিপাশা কোনো একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে আর সেটা সাত্তকীর কাছে লুকাচ্ছে, কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। আর বিপাশা নিজেও বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে, এটা কিভাবে হচ্ছে। আর ওর গা হাত পা সত্যিই প্রচন্ড ব্যথা, এটা কিছুদিন ধরে হচ্ছিল। তারপরে ও বাচ্চাটার ওইটা দেখেছে, ওরকম উপরে তুলেছে। এইবার সাত্তকী ভাবছে যে বিপাশা এগুলো বানিয়ে বলছে, এগুলো সত্যি নয়, ও ওর ওই এক্সট্রামেন্টাল অ্যাফেয়ারটাকে লুকানোর জন্য হচ্ছে এই ব্যাপারটা বলছে। কিন্তু ও কিছুতেই ওটা মানছে না, যেটা সত্যি ঘটনা, এটা সত্যি হয়েছে। নেক্সট আরেক দিনের ঘটনা হচ্ছে, বিপাশা বাথরুমে মানে যাবে, তো তার আগে সাত্তকী ইয়েকে নিয়ে ওই তিয়াকে নিয়ে একটু বেরিয়েছে, বললো একটু বাজার দোকান করবে। তখনও কিন্তু ওদের মধ্যে একটা ঝামেলা চলছে, সেরকম ভাবে কথাবার্তা হচ্ছে না, একটা মানে কোল্ড ওয়ার টাইপের চলছে। এবার ও নিয়ে বেরিয়েছে তিয়াকে, নিয়ে বেরিয়েছে, লক মানে ওর কিটাও ওর কাছেই রয়েছে, ও তখন বাথরুমে গেছে। হঠাৎ করে ও আয়নার দিকে তাকিয়ে দেখছে পেছনে ইমতেহাজ দাঁড়িয়ে আছে, এখান দিয়ে রক্ত, মুখের এখান দিয়ে রক্ত, আর আয়নায় ওর নিজের বডির পেছনটা নিজের যে দেখতে পাচ্ছে, নিজের পেছনে দাঁড়িয়ে আছে ইমতেহাজ। ও তখন ওর মানে পিঠ দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেছে, ও তখন ভাবছে কি করে বেরোবে এখান থেকে। ও তাড়াতাড়ি করে বার হতে গিয়ে দেখছে বাথরুমের দরজা লকড, ও বেরোতে পারছে না, বাথরুমের দরজা বারবার করে খুলছে, এরকম করছে, বেরোতে পারছে না। আর তারপরে শুনছে যে তিয়া বাইরের থেকে প্রচন্ড মা মা করে প্রচন্ড কাঁদছে। হ্যাঁ, তখন ও ভাবছে যে তিয়াকে তো নিয়ে গেছে, সাত্তকে নিয়ে গেছে, তাহলে তিয়া এত কাঁদছে কি করে। এবার ও তো আরো চেষ্টা করছে বেরোনোর, একে তো ভয় পাচ্ছে, দেখছে যে পেছনে ইমতিয়াজ দাঁড়িয়ে আছে, আর ওদিকে বাচ্চাটা বাইরে কাঁদছে, ও বুঝতে পারছে না যে কি করবে। ও কোনো মতে টেনে টেনে খুলতে পারেনি, এমন অবস্থায় হঠাৎ করে ওর মনে হচ্ছে যে ওর গলাটা কেউ টিপে ধরছে। হ্যাঁ, ওর মানে সেটাতে ও অজ্ঞান হয়ে গেছে, ও জাস্ট বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। সেই সময় একটু পরে হয়তো যখন এসছে, ও মাসি তখন দু একদিনের জন্য ছুটি নিয়েছিল, সেই সময়ের ঘটনা। মাসি ছুটি নিয়েছে আর সাত্তকে ওই জন্য তিয়াকে নিয়ে বেরিয়েছিল, আর ও বিপাশাও তখন অফিস ছুটি নিয়েছিল। এবার ওই যখন ঢুকেছে, ঢুকে দেখছে বিপাশাকে কোথাও খুঁজে পাচ্ছে না, খুঁজে টুজে না পেয়ে ও বাথরুমের দরজা, তখন দরজা ভেঙে ও ইয়েকে বার করেছে, বিপাশাকে বার করেছে বাইরে। বার করে তখন না ওই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর গলায় দেখছে গলাতেও একটা কালশিটে। তখন ওর এই সাত্তকীর একটু একটু বিশ্বাস হচ্ছে যে না, তাহলে বিপাশা হয়তো সত্যি কথাই বলছে। আর টিয়াও মাঝে মাঝে এই যে আব্বু আব্বু করছে, এটাও নিশ্চয়ই তাহলে কিছু ব্যাপার। ও এরকম বাথরুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, গলার মধ্যে কালশিটে, কোনো মতে ওকে জল টল ছিটিয়ে ওর মানে ওকে অজ্ঞান অবস্থা থেকে ফেরানো হয়েছে, ওকে তখন ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। এইবার ডাক্তারের কাছে গিয়ে ও মানে ডাক্তার বলছে যে ওর গলায় প্রেশার রয়েছে, ওর গলায়, মানে ডাক্তার তো বুঝতে পারে চেক করলে যে ওর গলায় প্রেশার দেওয়া হয়েছে। তখন ওরা তখন মানে আস্তে আস্তে সাত্তকীর এবার একটু বিশ্বাস হয়েছে, কিন্তু তখনও ওরা ঠিক বুঝতে পারছে না যে কি করবে, কি করবে, তখনও ঠিক
ওর মানে বুঝতে পারছে না। এমন সময় হচ্ছে বিপাশা বাড়িতে একা রয়েছে, টিয়া রয়েছে, আর সাত্তকী মানে মাসি যেহেতু ছুটি নিয়েছে, বিপাশাকেও অফিস থেকে ছুটি নিতে হয়েছে, না হলে তো ইয়েকে কোথায় রাখবে, বাচ্চাটাকে কোথায় রাখবে, বুঝতে পারছে না। এবার সাত্তকী তখন টিয়াকে নিয়ে বিপাশা একটুখানি বাইরে বাজারে যাবে, একটু মার্কেটের দিকে যাবে। তো হঠাৎ করে ও লিফটে উঠেছে, ওর তো 17 তলায় থাকতো, লিফটে উঠেছে, লিফটের থেকে নামতে গিয়ে মাঝখানে লিফটটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে একদম অন্ধকার লিফটের মধ্যে। আর টিয়াও প্রচন্ড চিৎকার করছে, টিয়া হঠাৎ করে আব্বু আব্বু করে চিৎকার করতে শুরু করেছে। আর বিপাশা দেখছে ওর গলা আবার সেই আগের মতো, ওর গলা কেউ চেপে ধরেছে। আর বিপাশা তো চটপট করছে, আর লিফটের মধ্যে একে তো এমনি মানে বন্ধ অবস্থায় দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো সেই অবস্থায় ওরা প্রায় 25 মিনিট লিফটের মধ্যে ছিল। মানে মানে এদিকে বিপাশা ওখানে জ্ঞান হারিয়েছে, আর টিয়া চিৎকার করে যাচ্ছে পাগলের মতো। টিয়া একদম এবার কোনো মানে তারপরে লিফটটা নিচে নেমেছে, ওদের কোনো লিফটের মানে ঠিক মানে বোঝা গেছে যে লিফটের কোনো একটা গন্ডগোল হয়েছিল, মেনটেনেন্সের কিছু একটা প্রবলেমের জন্য ওটা হয়েছে। তো ওখান থেকে অথরিটি থেকে ওদেরকে সরি বলা হচ্ছে, এই করা হচ্ছে, কিন্তু সেটা তো না। তখন ওরা ঠিক করলো যে না, একজন কারোর সাথে কথা বলতে হবে, আর কিছু করার নেই। সাত্তকী বাড়ি এসে ঠিক করলো যে একজন কারোর সাথে কথা বলবে। তো সেরকম একজন তান্ত্রিকের সাথে একটা কন্ট্যাক্ট থেকে একটা তান্ত্রিকের খোঁজ পেয়েছে, সে ওই বাড়িতে এসছে। এসে মানে সে বলছে যে এই যে ইমতেহাজের আত্মা, এ প্রচন্ড পাওয়ারফুল, মানে এর সাথে লড়াই করার ক্ষমতা খুব কম লোকের আছে, মানে কোনোভাবে এর সাথে লড়াই করে বাঁচানোটা খুব মুশকিল। তো তখন সাত্তকী বলছে আমরা তো রেন্টে থাকি, আমরা কি চলে যাব কোথাও? তখন বলছে চলে যাবে কি, এ তো আত্মা তো এসছে হচ্ছে ওই মেয়ের টানে, তো তোমরা মেয়েকে নিয়ে যেখানে যাবে সেখান থেকে চলে আসবে। আর ওর মানে ইন্টেনশনটা হচ্ছে যেহেতু ও মানে বিপাশা সাত্তকীকে বিয়ে করেছে, ও বিপাশাকে মেরে ফেলবে, মানে ওর বক্তব্য এটাই, ও বিপাশাকে মেরে ফেলবে আর ও টিয়াকে ও কাছে টেনে নেবে, এটা হচ্ছে বক্তব্য। টিয়া যেহেতু ওর রক্ত, তো ওকে কাছে টেনে নেবে আর ওকে মেরে ফেলবে, এই হচ্ছে দুজনকেই মেরে ফেলবে অ্যাকচুয়ালি, এইটাই বক্তব্য। তো তখন বলছে তোমরা রেন্টটা চেঞ্জ করে, হাউসটা চেঞ্জ করে তো লাভ নেই, ও তো এই হাউসে ছিল তা না, ও তো এসছে বাইরে থেকে। তো তখন বলছে তাহলে আমরা কি করব, কি করা যাবে? তো তখন ওই তান্ত্রিক ভদ্রলোক উনি বলছেন যে আমি আমার গুরুদেবের সাথে একটুখানি কথা বলি। হুম তখন বাচ্চাটা না এসছে ওখানে, বাচ্চাটা এসছে। তো যে ভদ্রলোক এসছেন উনি একটু বাচ্চাদের যা হয়, কি নাম মা তোমার, কি নাম? বলছে সোফিয়া। এবার ওরা না অবাক হয়ে গেছে, কি বলছে সোফিয়া, ও কি করে জানলো? ও তো 1.5 বছর বয়সে স্মৃতি ওর চলে যাওয়ার কথা, ওর এতদিন ওকে অদ্বিতীয়া নাম দেওয়া হয়েছে, ওকে স্কুলে ভর্তি করা হয়েছে, ও সব জায়গায় অদ্বিতীয়া বলছে, ও সোফিয়া কেন বলছে? এবার ওরা তো বুঝতেই পেরেছে যে এখান থেকে বেরোনোর রাস্তা ওই একমাত্র তান্ত্রিক ভদ্রলোকই বলতে পারেন, আর কোনো রাস্তা নেই। এইবার দিনে দিনে এই ব্যাপারটা ভীষণ রকম বাড়তে শুরু করলো, আর বিপাশা একদম মানে না মাঝে মাঝে জোন আউট হয়ে যেত, মানে ওর হয়তো 1-1.5 ঘন্টার কোনো স্মৃতি ওর মধ্যে নেই, এমন অবস্থা হয়ে যাচ্ছিল। তো তখন ওই সাত্তকী বারবার করে ওই তান্ত্রিক ভদ্রলোককে বলে যে আপনি আপনার গুরুদেবের সাথে কথা বলুন, আমরা এইভাবে পারছি না, আমি কিভাবে এভাবে ম্যানেজ করব, কি করব আপনি বলুন। তো উনি তখন ওই ওনার গুরুদেবের সাথে কথা বললেন, ওই গুরুদেব এলেন, তিনি আবার অন্ধ। হুম সেই গুরুদেবের আবার দুটো চোখে অন্ধ, মানে উনি দেখতেই পান না। এবার উনি না এসে ওনাকে বলছেন আমাকে ধরে ধরে এখানে নিয়ে যাও, এখানে নিয়ে যাও, এরকম বলছেন। তো ওই ভদ্রলোক তখন এসে বললেন যে আমার কিছু কিছু, আমি এখন এখান থেকে বেরোবই না। কারণ আমি এসছি এখানে, আমি বেরোলে আমারও বিপদ আর তোমাদেরও বিপদ,
আমি যে জিনিসপত্রগুলো বলছি সেগুলো এখনই কিনে আনো। আমি এখান থেকে বেরোলে আমারও হয়তো মৃত্যু হতে পারে, আর তোমাদেরও ভীষণ রকম ক্ষতি হয়ে যেতে পারে। তোমরা সবাই একটা ঘরে এই জায়গাটাই বসো, আর আমি যে জিনিসপত্রগুলো বলছি সেইগুলো আমাকে এনে দাও। তো ওই আগের তান্ত্রিক ভদ্রলোক যার যার উনি গুরুদেব, তিনিও এসছেন। সব জিনিসপত্র উনি বেশ কিছু লিস্ট বানিয়েছেন, ওই লিস্ট অনুযায়ী সমস্ত জিনিসপত্র আনা হলো। এনে ওখানটা মানে উনি প্রায় 13 ঘন্টা ধরে যজ্ঞ করেছেন। 13 ঘন্টা ওদের বাড়িতে মানে বীভৎস অবস্থা। ওই যতক্ষণ যজ্ঞ চলেছে চারিদিকে ওদের মানে ঘর বাড়ি, বালিশ থেকে বালিশ ছিঁড়ে তুলো বেরিয়ে গেছে, সমস্ত মানে মশলার তাক থেকে মশলা পড়ে যাচ্ছে, আহ, হাঁড়ি কড়াই সমস্ত পড়ে যাচ্ছে, খাবার পড়ে যাচ্ছে, মানে যা তা অবস্থা, যা তা অবস্থা, সারাটা ঘর বাড়ি তোলপাড় হয়ে যাচ্ছে। মানে এরকম উড়ে উড়ে বাসনপত্র আসছে, মানে এমন অবস্থা যে বাসনপত্র ছুঁড়ে ফেলছে, বাথরুমের দরজায় ব্যাং করছে এরম 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 করে। মানে মানে জঘন্য অবস্থা। মানে 13টা ঘন্টা ওরা ওই জায়গাটা, বাচ্চাটাকেও ওখানে রেখে দিয়েছে, বাচ্চাটাকেও খাওয়াতেও পারছে না, উঠতেও পারছে না। মানে ওখান থেকে ওই গুরুদেব বলেছেন যে এখান থেকে ওঠা যাবে না, বাচ্চাটা কাঁদছে, ওকে একটুখানি জল ছাড়া কিছু খাওয়াতেও পারছে না, জল আর একটু গ্লুকন্ডি ফ্লুকন্ডি গুলে ওকে দিচ্ছে যে কোনো মতে যাতে ওকে রাখা যায়। ওই আর বাড়িতে মানে দক্ষ যজ্ঞ হচ্ছে, একেবারে দক্ষ যজ্ঞ। ওই জায়গাটা তো যজ্ঞ হচ্ছে, বাকি জায়গা হচ্ছে দক্ষ যজ্ঞ হচ্ছে। এইরকম হয়ে জাস্ট 13 ঘন্টা পর সমস্ত কিছু শান্ত হলো। তখন ওই গুরুদেব যিনি উনি বললেন যে 3জনকে 3টে ওই যজ্ঞের আগুনের ছাই দিয়ে আরো কিছু ফুল টুল দিয়ে নানান রকম ভাবে 3জনের জন্য 3টে তাবিজ বানিয়ে দিলেন। বললেন এই তাবিজগুলো পড়ে থাকবে, কোনো মতে খুলবে না, আর তাবিজগুলোর মানে একটা আয়ু আছে 6 মাস কি 1 বছর বলেছিলেন। তো সেইটা অন্তর অন্তর ওই তাবিজগুলো পাল্টাতে হবে, কারণ না হলে ওর থেকে মুক্তি নেই। তো এইভাবে মানে আস্তে আস্তে করে ওদের এই অত্যাচারগুলো বন্ধ হলো। ওই দিনকের থেকে ওরা আর কিছু দেখতে পায়নি। ওদের মধ্যে কারো নানান রকম যে দ্বন্দ্বগুলো ছিল, যা যা অসুবিধাগুলো ছিল, এগুলো তো অ্যাকচুয়ালি ইমতিয়াজই তৈরি করছিল যাতে ওদের দুজনের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয়। তো এই করে মানে এই মানে এই ব্যাপারটা হয়ে মিটলো, এই ঘটনাটা মিটলো। আর তারপর থেকে ওরা ওই যেই টাইমটা বলেছে সেই টাইম অনুযায়ী ওরা তাবিজটা চেঞ্জ করে, আর কোনো অসুবিধা তারপরে হয়নি। এইটাই ঘটনা, খুব মারাত্মক ভয়ের একটা ঘটনা। হ্যাঁ, আর সেটা মেইন তো ভুল তো বিপাশারই, নিজের কালচারের নিজের একটা সমস্ত কিছু ছেড়ে একটা মোহের বশে চলে গিয়ে আর তারপরে এই সমস্ত অবস্থা, মানে মারাত্মক একটা ভয়ের। তোমাদের আশা করছি সবার ভাল লেগেছে, আর আমাকে জানিও প্লিজ কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করো ভালো লাগলে, আর একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, কারণ আমি তোমাদের কমেন্টের জন্য বসে থাকি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, আর বাই।